লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনি পর্ব 40। নিকের মুখাবয়বে ধীরে ধীরে রূপান্তর ঘটতে থাকে। কঠোরতা যেন আরো ধারালো হয়ে ওঠে তার প্রতিটি রেখায়। এক মুহূর্তের ব্যবধানে পুরুষটির মুখমণ্ডল রক্তিমাভায় আচ্ছন্ন হয়ে যায়। ধূসর চোখদ্বয় এমন ভয়ঙ্কর দীপ্তি ধারণ করে যে মনে হয় চোখের পাতা নামলেই রক্ত ঝরে পড়বে। অ্যানি শুকনো কণ্ঠে ঢোক গিলে পিছু হটতে চাইলে মুহূর্তে গ্যাংস্টার বসের নিষ্ঠুর থাবার সম্মুখীন হয়। নিক হঠাৎ করে অ্যানির দুই বাহু ধীরভাবে চেপে ধরে, এমন শক্তিতে যে পালানোর সব পথ মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। ঘন ঘন নিঃশ্বাস টানতে টানতে সে ভারী স্বরে বলে, হোয়াই ডু আই কিপ গেইং ফ্যামিলিয়ার উইথ অল দিস ফাকিং ইমোশনস অ্যান্ড ডিফিকাল্ট থিংস এগেইন অ্যান্ড এগেইন? এমন জীবন কেন দেওয়া হলো আমাকে? ডু ইউ নো হোয়াট দ্য বিগেস্ট ট্রুথ ইজ? সেটা হলো আমাদের মতো পাপীদের কোনো সংসার থাকে না, তাদের কোনো পরিবার থাকে না, তারা শুধুমাত্র তাচ্ছিল্যতা রিজার্ভ করে। বাহ্যিকভাবে সবাই ভয় পেলেও সবার কাছে তুচ্ছ। আজ মরি, কেউ এক ফোঁটা চোখের পানি ফেলবে না, কেউ আফসোস করবে না কেন মরে গেল, বরং আরও খুশি হবে একটা জানোয়ার ধ্বংস হয়ে গিয়েছে। আর সব থেকে বেশি খুশি তুমি হবে। কিন্তু আমি তো এমন জীবন চাইনি। বাবা মায়ের কোলে তো মানুষ হচ্ছিলাম। ক্রিকেটের দিকে ঝোঁক ছিল আমার সব থেকে বেশি। আমার পছন্দের পেশা ক্রিকেট, ভেবেছিলাম বড় হয়ে ক্রিকেটার হব। তাহলে কেন সব পাল্টে গেল? ক্রিকেটার থেকে একজন কারাদণ্ড খুনের আসামি। ক্ষমতা যদি আমার না থাকতো তবে আমার স্থান হতো জেল। সব থেকে কঠিন সাজা আমার হতো। কেন আমার জন্মদাত্রী এতটা হিংস্র হলো আর আমাকে অমানুষে পরিণত করলো? ওই মহিলা আমার সব ধ্বংস করে দিয়েছে। আমার বাবা, দাদা, দাদু, বোন সবাইকে ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ আমাকেও পাপের দিকে ঠেলে দিয়েছে। আমি মনে হয় এমন এক পাপী যার হাত নিজের মায়ের রক্ত দিয়ে রাঙানো। কিন্তু সে আমার মা নয়। কোনো চরিত্রহীন নারী আমার মা হতে পারে না। সংসার করার মতো পুরুষ আমি নই, সেটা আবারও মনে করিয়ে দিলে আমাদের মতো পাপীদের আপন বলতে কেউ থাকতে পারে না। নিক থামে। আমি নিজেকে বেশি প্রোটেক্ট করার আগে তোর প্রোটেকশন নিয়ে উন্মাদ হয়ে থাকি। আমি মরলে হয়তো খুশিতে আত্মহারা হয়ে যাবি, বাট ট্রাস্ট মি বেবি গার্ল, আমি ছাড়া তোর কোনো গন্তব্য নেই। আমি সামান্য চোখ বন্ধ করে নিজের সর্বস্ব তুই হারিয়ে ফেলবি। 2 মিনিটও টিকে থাকবি না। প্রথমে হারাবি সম্মান, এরপর প্রাণ। এই যে আশেপাশে আমার শত্রু দেখতে পাচ্ছ, এদের প্রতিটা ব্যক্তির টার্গেট তুমি। আমার একমাত্র দুর্বলতা, কারণ দুর্বলতায় আঘাত করলে নিক জেব্রান ভেঙে যাবে। অ্যানি এতক্ষণ নিকের কথাগুলো শুনছিল, মনে হচ্ছিল কেউ যেন সুস্থে আঘাত করছে। হঠাৎ থমকে যায় সে। অ্যানি অস্ফুট আওয়াজে বলে, দুর্বলতা? আমি আপনার দুর্বলতা? যদি দুর্বলতা হয় তাহলে এত টর্চার কেন করেছেন? কেন পুরো দুনিয়ার সামনে অপমানিত করেছেন? আমাকে রক্ষিতার পরিচয় কেন দিয়েছেন সবার সামনে? নিক চোয়াল চেপে ধরে দাঁত পিষে বলে, রক্ষিতা হিসেবে না কিনে যদি সেদিন বউ বানিয়ে নিয়ে আসতাম, কি মনে হয় আসতে দিত তোমাকে? অ্যানি মনে করতে থাকে সেদিনের কুৎসিত ঘটনাগুলো, যেগুলো মনে হলে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। নিকের দিকে তাকিয়ে বলে, আমাকে নিলামে তো আপনারাই তুলেছিলেন। নিক রাগে শার্টের বোতাম দুইটা খুলে ফেলে, শক্ত কণ্ঠে বলে, ইট ওয়াজ টেকেন অ্যাট দ্য অ্যাকশন সেন্টার ইন মাই অবসেন্স। অ্যানি অস্থির হয়ে ওঠে, সবটা জানার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। আচমকা নিকের হাত ধরে ব্যাকুল কণ্ঠে বলে, প্লিজ সবটা বলুন, আমাকে ইরান থেকে আফ্রিকায় নিয়ে এসেছে কে? নিক অ্যানির স্পর্শকৃত হাতের দিকে কপাল কুঁচকে তাকায়। অ্যানির চোখ দুইটা ছটফট করছে। নিক হাত ছেড়ে বলে, অহেতুক প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট করতে চাই না। অহেতুক নয়, আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এটা, কিন্তু আমার জন্য নয়। আপনি বলবেন না? প্রয়োজন বোধ করছি না। এখন যদি বলি দুইটা চুমু খান, 1 সেকেন্ডও দেরি করব না, শুধু কপালে নয় অনেক জায়গায় খাবো। অ্যানি বাঁকা হেসে বলে, আমার কথা বলিনি, শুয়োরের গালে খেতে বলেছিলাম। নিক রক্তলাল চোখে তাকায় তেড়ে যায় অ্যানির দিকে। হারামির বাচ্চা। অ্যানি ভয়ে শুকনো ঢোক গেলে কোনো কিছু না ভেবে আচমকা নিকের বুকে মাথা রেখে 2 হাত দিয়ে ঝাপটে ধরে। নিক সাথে সাথে দাঁড়িয়ে যায়। মাফিয়া বসের যান্ত্রিক হৃদয়টা কেঁপে ওঠে। আচমকা সেই দৃশ্য তার চোখে পড়তে গ্যাংস্টার বসের ভেতরে দীর্ঘদিনের পাথর হয়ে থাকা অনুভূতিগুলোতে এক অদ্ভুত ফাটল ধরে। ক্ষমতা, রক্ত আর ষড়যন্ত্রে মোড়ানো যে হৃদয় এতদিন যান্ত্রিক নিয়মে স্পন্দিত হতো, সেটা মুহূর্তের মধ্যে অনিশ্চিত কাঁপনে দুলে ওঠে। নিকের বুকে অ্যানির আশ্রয় নেওয়া যেন তার শাসন সত্তার ওপর নীরব এক প্রশ্ন ছুড়ে দেয়। নিকের দৃষ্টি স্থির থাকলেও অন্তর্লোকে অস্থিরতার
ঢেউ ওঠে। এমন দৃশ্য তার নিয়ন্ত্রিত পৃথিবীতে অচেনা। শক্ত হাতে গড়া সাম্রাজ্যের বশ হয়েও সে প্রথমবার বুঝতে পারে মানবিক আবেগ কখনো কখনো অস্ত্রের চেয়েও ধারালো। সেই ক্ষণিকের স্পর্শ, সেই আকস্মিক আশ্রয়, গ্যাংস্টার বসের ভেতরে জমে থাকা নিষ্ঠুর নির্লিপ্ততা এক মুহূর্তের জন্য হলেও যেন নিভে যেতে চাচ্ছে। অ্যানি অস্থির হয়ে বলে, আপনার রাগ ভয়ঙ্কর, এইটাকে আলিঙ্গন করার সাহস আমার নেই। শান্ত থাকুন, শান্ত হন আপনি। আমাকে বলুন, সেদিন আমাকে কে তুলে নিয়ে এসেছিল? নিক ঠোঁট কামড়ে ধরে বলে, সুস্থ হয়েছো তুমি? কথাটা অ্যানির কানে প্রবেশ করতেই চোখ বড় বড় করে ফেলে। এক ঝটকায় নিকের থেকে দূরে সরে যায়। অনিচ্ছায় সামান্য জড়িয়ে ধরেছিল, ভেবেছিল জড়িয়ে ধরলে থমে যাবে, হয়েছেও তাই। অথচ এই লোক লুচ্চামের মুডে চলে গিয়েছে। আশ্চর্য। অ্যানি বিড়বিড় করে বলে, দুর্বলতা কাটেনি এখনো? আমার দেখা সবথেকে অশ্লীল পুরুষ আপনি। নিক ডিভানে গিয়ে বসে। পুরো মাফিয়া সাম্রাজ্যকে চালনা করি আমি, অথচ আমার জিনিস তোমার ইশারাতে চলে। শক্তি তোমারও কোনো দিক দিয়ে কম নেই। লুজিক কনসাসনেস ইজ দ্য অনলি প্রবলেম। অ্যানি কানের ভেতরে 2 আঙুল ঢুকিয়ে বলে, আল্লাহ, প্রয়োজনে সামনে বসে থাকা লোকটাকে বোবা করে দাও, নয়তো আমাকে কালা বানিয়ে দাও, তবু এত অনৈতিক বাণী আমাকে শুনিও না। হাত, ঠোঁট আর একটা জিনিস অক্ষত থাকলেই হবে। অ্যানির কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। নিকের সামনে গিয়ে বসে। নিকে 2 হাত 2 পাশে ছড়িয়ে রেখেছে। 2 পা ফাঁকা করে বসা, ঘাড় পর্যন্ত চুলগুলো কয়েকটা কপালে পড়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টি অ্যানির দিকে। অ্যানি শ্বাস নিয়ে বলে, আপনি আজ আমার উত্তর দিবেন গ্যাংস্টার বস। জীবনে কোনোদিন কৈফিয়ত চাইনি, কিন্তু আমি আপনার থেকে কৈফিয়ত চাচ্ছি। নিক ভ্রুকুচকে বলে, সাহস বেড়েছে? বেড়েছে। এখন যদি আঘাত করে বসি? অ্যানি মলিন হেসে বলে, আঘাত তো আর কম খাইনি জীবনে। আপনি না হয় আরও দিলেন, তবুও উত্তর জানতে চাই। নিক নিচের ঠোঁট কামড়ে ধরে অশান্ত চোখ দুইটা দিয়ে অ্যানির পর্যবেক্ষণ করে। গম্ভীর গলায় বলে, সেদিন মার্কেট থেকে আসার সময় তোমার সাথে কে ছিল? অ্যানি চট করে উত্তর দেয়, কবে? যেদিন তোমাকে তুলে আনা হয়েছিল। আমার ফ্রেন্ড ছিল, কিন্তু আমাকে কে কিডন্যাপ করেছে আমি ভেবেছিলাম আপনি। আপনি নয়তো। নিক শক্ত কণ্ঠে বলে, গ্যাংস্টার বসের কাউকে কিডন্যাপ করতে হয় না। যেটা নেওয়ার সেটা জনসম্মুখে ছিনিয়ে নিতে জানে। তোমাকে কায়েত কিডন্যাপ করেছে, এদেশের সব থেকে বড় স্মাগলার। অ্যানি অবাক হয়ে বলে, কিন্তু কেন? রাশিয়া পাচার করবে তাই। অ্যানির হৃদয় কেঁপে ওঠে, কাপা গলায় বলে, কিন্তু আমাকে তো পাচার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। আমার সাথে অনেক মেয়ে ছিল প্রাইভেট জেটের ভেতরে। এই পাচার কেন্দ্র আপনার, তাই তো? নিকের জবাব, আমার সাম্রাজ্য যখন, তখন এর মালিক আমি ছাড়া কে হবে? অ্যানি চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরতে থাকে। ঠোঁট আঁকড়ে কান্না বন্ধ করে রেখে বলে, আমাকে পাচার না করে নিলামে তোলা হলো কেন? নিক টেবিলের ওপর থেকে সামান্য ওয়াইন গিলে নেয়। গ্লাসটা শব্দ করে রেখে বলে, তোমাকে পাচার কেন্দ্রে নিয়ে আসে কায়াত, কিন্তু এই পাচার কেন্দ্রের ভেতরে 18 জন মাফিয়া ঢোকার ক্ষমতা রাখে। তোমাকে যখন অজ্ঞান অবস্থায় গাড়ি থেকে নামানো হয়, তখন সবার কলুষিত নজর তোমার দিকে পড়ে। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। সবার থেকে সুন্দরী ছিলে তুমি। লালসাদায়ী কয়েকজন। তোমার জ্ঞান ফিরলে রক্ষীদাদের দিয়ে ফ্রেশ করে আনা হয়। তখন শুধু কয়েকজন নয়, 18 জনের কামনার দৃষ্টি পড়েছিল তোমার ওপর। কেউ হারিয়ে গিয়েছিল কিশোরী অবয়বে, কেউ নীল চোখের গভীরতায় হারিয়ে গিয়েছিল। শুরু হয় নিজেদের মধ্যে যুদ্ধ, কে আগে বিছানায় নিবে। নিকের মুখ কঠিন হয়ে যায়। অ্যানির মাথা ভনভন করছে। চোখের পানি মুছে বলে, সেদিন বাঁচালেন না আমায়? আমি কেন বাঁচাবো? তাহলে আজ কেন পুরো দুনিয়ার থেকে আড়াল করে রেখেছেন? ওই লোকটা সামান্য কোমর স্পর্শ করেছিল বলে হাত কেটে নিজের মাংস খাওয়াতে বাধ্য করলেন। ওদেরকে এমন লালসা দিতে দিয়েছেন কেন? নিক চোয়াল শক্ত করে ফেলে, তখন আমার বউ ছিলে না, কিন্তু এখন আমার স্ত্রী। অ্যানি শান্ত গলায় বলে, তাহলে স্বীকার করছেন রক্ষিতা হিসেবে কিনেছিলেন? নিক ঠোঁট কামড়ে ধরে হেসে বলে, রক্ষিতা হিসেবে কিনলে বউ হতে পারতে না? চরিত্রহীন নারীদের নিজ হাতে খুন করি আমি। তোমার ধারণাও নেই প্রস্টিটিউট ক্লাবে দৈনিক কতজন নারী আমার হাতে রক্তাক্ত হয়। অ্যানির শরীরে কেউ যেন চাবুক পিটা করছে, গলা ধরে আসছে। ভাঙা গলায় বলে, আপনি তো বলেছিলেন নারীদের স্পর্শে যান না, তাহলে ওদের সাথে রাত কাটান কিভাবে? নিক দাঁত পিষে ধমকে ওঠে, অহেতুক গলার আওয়াজ বাড়লে মেরে উল্টো ঝুলিয়ে রাখবো। প্রস্টিটিউট ক্লাবে বেশ্যাদের মরণ যন্ত্রণা দিতে যাই, তার জন্য আমার পুরুষত্ব নয়, ছুরি আর চাবুকের আঘাতই যথেষ্ট। অ্যানি বিছানার চাদর খামছে ধরে বলে,
ওদের তো আপনারাই তৈরি করেছেন এমন, তাহলে ওদের কি অপরাধ? পাচার কেন্দ্র তৈরি করেছি আমরা, কিন্তু বারের নর্তকীরা নিজ ইচ্ছায় আসে, টাকার বিনিময়ে নিজেকে বিলিয়ে দেয়। এইবারের মালিককে আমি। অ্যানি নাক সিটকে বলে, নিজে তৈরি করা পাপ ভবনে কেউ কাজ করলে অপরাধী? লোহা দিয়ে জুতো তৈরি করলে কি সেই জুতো পরতে হবে? নিজের মূল্য নেই, এদেরকে ধরে ধরে গলাটা আলাদা করা প্রয়োজন। আমার সামনে যেগুলো পড়েছে একজনও জীবিত ফেরেনি। আমাকে পাচার কেন্দ্রে তোলা হয়েছিল বলে আমাকে বাঁচাননি। নিক অদ্ভুতভাবে হেসে বলে, যদি এমন হতো তবে তুমি আমেরিকার কোনো এক জায়গায় প্রতিনিয়ত কোনো খদ্দেরের সঙ্গিনী হতে, স্থান হতো নরকে। তুমি জানো না, পাচারে রাখা হাজারো মেয়ে নিজের সতীত্ব হারিয়ে ফেলে, এরপর এদেরকে বিক্রি করতে না পেরে মেরে ফেলা হয়। অনেকের স্পর্শ কলুষিত নজর পড়ে, নোংরা স্থানে রাখা হয়। তোমার সাথে এমন হয়েছে? অ্যানির শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে, ভাবতেই শরীর কাটা দিয়ে উঠছে। ছোট্ট করে বলে, না। কেন হয়নি? আপনি সাহায্য করেছেন। নিক বাঁকা হেসে বলে, কিছুটা বুদ্ধি হয়েছে। সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমাকে তখন চিনতেন না, তাহলে বাঁচিয়েছেন কেন? তাহলে কি 1.5 বছর ধরে যে ছায়া আমার পিছু করতো সেটা আপনি ছিলেন? অ্যানি ছটফট চোখ, বুকের ভেতর তাণ্ডব চলছে। নিক ঈগল দৃষ্টিতে তাকে ভ্রু কুঁচকে ফেলে, বাঁকা হেসে চোখের দৃষ্টি ঘোরায়। অ্যানি অশান্ত নিঃশ্বাস ছেড়ে বলে, চুপচাপ থাকা সম্মতির লক্ষণ। আমি আরও ভাবতাম কায়েত বা ইগর এদের মধ্যে কেউ হয়তো আমাকে ফলো করতো, কারণ কিডন্যাপ তো তারা করেছে। আগে ধরতে পারিনি সেই ছায়ার খোঁজ। তবে নিলামে ওঠার পর ধারণা করেছিলাম এরাই হবে হয়তো, কিন্তু মোড় এইভাবে ঘুরে যাবে ভাবিনি আগে। তাহলে কাটা মাথা আর কলিজার সাথে রক্তাক্ত চাদর পেঁচিয়ে আপনি পাঠাতেন? নিক ডিভান থেকে উঠে 2 কদম এগিয়ে আসে। হিংস্র পুরুষটা শান্ত অথচ গভীর গলায় বলে, অন্য কেউ করলে খুশি হতে? অ্যানি চিন্তার সাথে হাঁপিয়ে ওঠে, ঘন ঘন শ্বাস নিয়ে বলে, আমাকে আগেই ফলো করেছেন, টার্গেটে রেখেছেন আমাকে। তাহলে নিলাম থেকে কিনে আনাটা কায়েতের সাথে চ্যালেঞ্জ নয়, আপনার ইচ্ছে। আর সেদিন রাতে আপনি আমাকে প্রথম দেখেননি, বরং 2.5 বছর ধরে আমাকে ট্র্যাক করেছেন। নিক অ্যানির দিকে ঝুঁকে অ্যানির থুতনিটা ধরে মাথাটা উঁচু করে ঝাঁঝালো কণ্ঠে বলে, যে নারীকে 2.5 বছর ধরে প্রোটেক্ট করে আসছে, একদিনের ব্যবধানে সেই নারীকে কেউ কিডন্যাপ করেছে। এরপর তাকে আনা হয়েছে নোংরা পাচার কেন্দ্রে। সেখানে থেমে যায়নি, নিলামে তোলা হয়েছে তাকে। ধ্বংসলীলা তো সেদিনই চালিয়ে দিতাম। তবে মরবে তো সবাই। যেদিন নারীটাকে কিডন্যাপ করার দুঃসাহস দেখিয়েছে, সেদিনই এক একজনের মৃত্যুর ঘণ্টা বাজতে শুরু করেছে। সবার কাছ থেকে দলিলপত্র, কাজের হিসেব নিয়ে প্রতিটি দেহের মাথা আলাদা করে সমুদ্রে ভাসাবো। শান্তভাবে ধ্বংসলীলা চালাতে একটু বেশি পছন্দ করি আমি। অ্যানি মুখ খুলে কিছু বলার জন্য নিক অ্যানির ঠোঁটের উপর আঙুল রেখে হিসিয়ে ওঠে। হুশ, দেখতে পাচ্ছ না কন্ট্রোল হারিয়েছি, কথা বলছো কেন? অ্যানি বুকে ধাক্কা দিয়ে বলে, কিন্তু আমার প্রশ্ন শেষ হয়নি। শান্ত হয়ে বসুন, অসভ্য লোক। নিক কথা শুনল না, অ্যানির ওষ্ঠ আঁকড়ে ধরে। অ্যানি চোখ মুখ খিচে ফেলে, নিখের হাত চলে যায় অ্যানির উন্মুক্ত কোমরে। অ্যানি শিউরে ওঠে। অ্যানি ধাক্কা দেয় ছুটার জন্য, কিন্তু পারল না শক্তিতে। নিক অ্যানিকে বিছানায় ছুঁড়ে ফেলে। শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে যায়, রমণীর ভয়ে গলা শুকিয়ে আসতে। নিক শার্টটাকে অবহেলিতভাবে ছুঁড়ে ফেলে। রমণীকে কিছু বলার সুযোগ দিল না, পুনরায় ওষ্ঠে মিলন ঘটায়। হিংস্র পুরুষটার শক্ত স্পর্শে অষ্টাদশী ছটফট করে। নিক বিরক্ত হয়ে বেল্ট দিয়ে হাত বেঁধে দেয়। অ্যানির চোখ নিরুপায়ের ঝলক, দন্তের ঘর্ষণে ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে থাকে। নিক অ্যানির শার্টের বোতাম খোলার জন্য হাত বাড়াতেই উচ্চ শব্দ করে ফোন বেজে ওঠে। নিকের কানে গেল না সেই ফোনের আওয়াজ। নিক ঠোঁট ছেড়ে গলায় নামতেই অ্যানি বলে, ফোন বাজছে। বাজুক। অ্যানি ব্যথায় ঠোঁট নাড়াতে পারছে না, ছাড়া পাওয়ার জন্য অস্থির গলায় বলে, মেহের নাকি অসুস্থ হয়ে পড়েছে। নিক থেমে যায়, মাথা উঁচু করে তাকাতেই অ্যানি ঠোঁট নাড়িয়ে বলে, ওর ব্রেইন সমস্যা তো, শুনলাম ও নাকি অসুস্থ। নিক শ্বাস নিতে পারছে না, ঘন ঘন শ্বাস নিতে গিয়ে নিজেকে শান্ত করে। দ্রুত মোবাইলের কাছে যায়, ফোনে অধিরাজ নামটা ঝলমল করছে। অধৈর্য হয়ে ফোন রিসিভ করতেই অধিরাজের অস্থির কণ্ঠ, বস, জেড বাড়ির বাহিরে এসেছে, একটা অঘটন ঘটাবে। আমার কথা তো জীবনেও শুনবে না। নিক ঠোঁট চেপে ধরে প্রশ্ন করে, মেহের কি অসুস্থ? না বস, মেহের অসুস্থ হলে তো আরিশ স্যার জানাতো, একদম সুস্থ সে। শিওর? জি বস। ওকে, আমি আসছি 10 মিনিটের মধ্যে, জেডকে ফলো কর।
ওকে বস। নিক ফোন কেটে মার্ভেলে মেঝেতে ছুঁড়ে ফেলে। এতটা শক্তি দিয়ে ফেলেছে যে মোবাইলের কোনো অস্তিত্ব হয়তো ঠিক নেই। অ্যানি শব্দে কেঁপে ওঠে। গ্যাংস্টার বস রাগে চুল টেনে ধরে নিজের। রাগটাকে সামলাতে না পেরে প্রগাঢ় ক্ষুব্ধতায় অ্যানির একটা বাহু শক্ত করে চেপে ধরে গর্জে ওঠে, ইউ লাই অ্যান্ড ডিসিভ মি, ইউ ফাকিং গার্ল। ওকে নিয়ে মিথ্যে কেন বলেছিস? অ্যানি প্রতিটা ধমকে আবারও কেঁপে ওঠে, শান্ত গলায় বলে, প্রেমিকা বলে খারাপ লাগছে? নিক রূপ কাঁপিয়ে হুঙ্কার দিয়ে ওঠে, এক ঝটকায় হাত ছেড়ে দিয়ে গলা চেপে ধরে, জাস্ট শাট আপ ইডিয়েট। এই পিচ্চি মেয়েটা আরিশের কলিজা। যখন আমরা পুরো অস্তিত্বহীন হয়ে পড়েছিলাম, তখন দাদামশাই মানে এই মেয়েটার দাদা আমাদের আশ্রয় দিয়েছিল। ওর বাপ আমাকে নিজের সন্তানের মতো দেখেছে, অথচ ওর বাপ ছিল একজন স্মাগলার। ছোট্ট শিশু বাচ্চাটা আরিশকে একদিন ভাইয়া সম্বোধন করলো। আরিশের কঠিন মন গড়ল না, কিন্তু ধীরে ধীরে আরিশ কি মায়ায় পড়েছে ওপরওয়ালা ভালো জানেন। অদ্ভুতভাবে সে আমাকে ভাই সম্বোধন করতো না। আমি আদর করতাম না প্রথম প্রথম, ওর মধ্যে নিজের বোনকে খুঁজে পেতাম। এরপর থেকে মায়া জন্মাতে থাকে। হয়তো আরিশ বোনের স্বীকৃতি দিয়েছে সেজন্য। একদিন হুট করে ওর বাবার গলিত লাশ পাওয়া যায়, কান্নায় ভেঙে পড়ে বাচ্চা মেয়েটা। এরপর থেকে আরিশের বোন হিসেবে বড় হতে থাকে। আরিশের কলিজাও রক্তাক্ত হয়ে যখন আমি বাড়িতে ফিরতাম, তখন ছোট ছোট হাত দিয়ে আমার রক্ত মুছে দিত। এমনভাবে দিত যে আমার কঠিন মনও গলে যেত। বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও আমাকে নাম ধরে ডাকতো। পুরো রাত যখন জ্বরে ছটফট করেছি, রাতের অন্ধকারে এসে কপালে জলপট্টি দিয়ে দিত। এমনভাবে দুজনকে দেখাশোনা করত যেন আমাদের অভিভাবক। যদি সেখানে যেতাম তবে কোনোদিন ক্ষুধার্ত ফিরে আসতে পারিনি, না খেলে কান্না শুরু করে দিত। আরিশ নিজের কলিজার টুকরো বোনের কথা ফেলতে পারত না। খেয়ে আসতাম দুজনেই। একদিন হুট করেই জানতে পারি ওর ব্রেন টিউমার, প্রাপ্তবয়স হলে অপারেশন করাতে হবে। এর মধ্যে যাতে সে কোনো মানসিক ট্রমাতে না পড়ে, এতে ওর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। কিন্তু এই মেয়েটা আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছে। যদি সে খারাপ হতো তাহলে কতটা থাপ্পড় যে আমার হাতে খেত তার হিসেব ছাড়া। কিন্তু তোমার ধারণাও নেই মেহের কতটা সরল। আমি কোনো রিয়াকশন দিতাম না। ধীরে ধীরে আমি ওর তীব্র আসক্তি হয়ে পড়ি। যে মেয়েকে আমি নিজের হাতে বড় করলাম সেই আমাকে ভালোবাসলো। কঠিনভাবে কিছু বলতে পারবো না, ওর কিছু হলে আরিশ ভেঙে যাবে। আর আরিশ, এনি মিহি সুরে বলে, আপনার বন্ধু কম কলিজার টুকরো ভাই। নিক দাঁত পিষে গলা ছেড়ে দেয়। ইয়েস, মেহের আমাকে ভালোবাসে, সেটা ওর ব্যাপার। সময় হলে ওকে ভালো জায়গায় বিয়ে দিব। কিন্তু ও আরিশের বোন ছাড়া আমার নজরে কিছুই নয়। অ্যানি প্রচুর অবাক হয়, এদের জীবন এমন জটিল কেন? প্রতিটা সম্পর্কের পিছনে রহস্য ঘেরা। সে তো ভেবেছিল মেহের আরিশের রক্তের বোন, অথচ আজ শুনল অন্য কিছু। নিজেকে অপরাধী মনে হলো। গলার আওয়াজ নামিয়ে বলে, দুঃখিত, আমি জানতাম না মেহের এমন গুরুতর রোগে আক্রান্ত। একবার যদি সে জানে আপনি বিয়ে করেছেন, তাহলে কি হবে ভেবেছেন? নিক গা ছাড়া ভাব নিয়ে বলে, আই ডোন্ট কেয়ার। এর আগেই ওর অপারেশন হয়ে যাবে। আর ওর জীবনে আরিশ দাদামশাই এরা ছাড়া কেউ নেই। জানারও কোনো উপায় নেই। অ্যানি গলার স্বর শক্ত করে বলে, আপনার কল্পনাও নেই নিক জেব্রান মেয়েটা ঠিক কতটা আত্মবিশ্বাস নিয়ে জীবন পার করছে। সহজ সরল মেয়েদের আঘাত করলে তারা ঠিক কতটা হিংস্র হয় ধারণা নেই আপনার। জানি না ভবিষ্যৎ কী হবে, তবে অনেক কিছুই পাল্টাবে। দোয়া করি ভালো কিছু হোক। অ্যানির সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে। শোনা গেল নিকের পায়ের শব্দ। বুঝতে পারলো কোনো কাজে বাহিরে গিয়েছে। নাজলি নিচের খোলা অংশে ডিভানে বসে চাউমিন নাড়াচাড়া করছে। একটা গার্ড থেকে মোবাইল ছিনিয়ে এনেছে জোর করে। শালার জিন্দেগি চতুর্লোক সব কিছুতেই লক করে দিয়েছে। নাজলি খাওয়া বাদ দিয়ে প্রতিটা অ্যাপ চেক করছে লক খোলার জন্য। সামনে কারো উপস্থিতি অনুভব করে বিরক্তি নিয়ে বলে, আরে বাল, শাওয়ার মোবাইল দিয়েছিস আমায়, সব কিছুতে লক কেন? ডিস্টার্ব না করে সরে দাঁড়াও। কিন্তু অবয়বটা সরল না। নাজলি বিরক্ত হয়ে পায়ের দিকে তাকায়। রেগে কিছু বলতে যাবে, মুখের দিকে তাকাতেই চেঁচিয়ে ওঠে। চোখ দুটো বড় বড় হয়ে যায়। আরিশের মুখটা রাগে লাল হয়ে আছে, হাতে চাবুক পেঁচানো। নাজলি শুকনো ঢোক গেলে আরিশ এক পা টেবিলের ওপর রেখে নাজলির দিকে ঝুঁকে পড়ে। চাবুক নাড়িয়ে বলে, প্রেগনেন্ট তুমি? নাজলি অসহায় হয়ে মাথা নাড়ায়, না। তাহলে কেন বললে তুমি প্রেগনেন্ট? নাজলি হাসার চেষ্টা করে বলে, কখন বললাম প্রেগনেন্ট? মিথ্যে বলছেন কেন? আরিশ চোয়াল শক্ত করে বলে, জাস্ট শাট আপ। ফোনে নাটক কেন করেছো? জানো এর জন্য কত হেনস্থার মুখে পড়তে হয়েছে? ক্রিমিনাল লিডারকে একটা সামান্য মেয়ে হেনস্থা করেছে, বিষয়টা লজ্জাকর।
আরিশ চাবুকটা হাতে নিয়ে নাজলির গলায় পেঁচিয়ে ফেলে, রাগে কিরমির করে বলে, ক্রিমিনাল লিডার হেনস্থা তোমার নাটকে নয়, সহ্যের সীমা অতিক্রম করেছো তাই। রক্ত নিয়ে খেলা যার প্রতিদিনের অভ্যাস, তাকে এক তুচ্ছ রমণী কিছুই করতে পারবে না। নাজলির শ্বাস বন্ধ হয়ে আসার অবস্থা। আরিশের দিকে তেজ দিয়ে বলে, অমানুষ একটা, চাবুক সরান বলছি, শ্বাস নিতে পারছি না। তো মরে যাও, নাকি প্রেগনেন্ট হওয়ার শখ আছে? তাহলে চলো শেষ ইচ্ছে পূরণ করে দেই। মিথ্যে নাটক সাজানোর শাস্তিও পেয়ে যাবে। নাজলির চোখ লাল হয়ে আসতে অস্ফুটভাবে বলে, শান্তিতে থাকতে আপনাকে কোনোদিন দিব না, তার জন্য হাজারটা নাটক সাজানোর হলেও আমি সাজাবো। ঠকিয়েছেন আমাকে, প্রেগনেন্ট হওয়ার নাটক করেছি, বেশ করেছি, কিন্তু আফসোস আপনার চুপসে যাওয়া মুখটা দেখতে পারিনি। কথাটা বলে আরিশের দিকে তাকায়। আরিশের মুখ কেমন হিংস্র হয়ে আছে। আরিশ চাবুক গলা থেকে খুলে ফেলে দেয়। নাজলি যেন প্রাণ ফিরে পেল, গলা ব্যথা হয়ে গেছে। ঠিক সেই সময় শোনা গেল আরিশের তিক্ত কথা, নাটক ছাড়ানোর আগে এটা আমাকে বললেই পারতে, স্পর্শ পেতে চাও, কামনায় ছটফট করছে মন, অনেকদিন ধরে কারোর ছোঁয়া। আরিশ বলতে পারল না। নাজলির হাতে থাপ্পড় বসে তার ডান গালে। আরিশ এখনো অন্য দুনিয়ায় আছে, বুঝতে পারছে না তার সাথে কি হয়েছে। নাজলি খ্যাপা বাঘিনীর মতো গর্জে ওঠে, কি ভেবেছিস আমাকে, তোদের প্রস্টিটিউট ক্লাবের নারীদের মতো নর্তকী, তোদের মতো নরপিশাচ? মেয়েদের সম্মান করতে জানেন না, অবশ্য করবে কিভাবে? সেই শিক্ষাই তো কেউ কোনোদিন দেয়নি। বড় তো হয়েছেন অসামাজিক পরিবেশে। কোন মায়ের পেট থেকে জন্ম জানি না, জন্মেরও ঠিক আছে কিনা। জন্মের ভেজাল না হলে এমন নিচু মন মানসিকতা। নাজলির কণ্ঠ থেমে যায়। আরিশের শক্ত হাত চেপে ধরে নাজলির গলা, অন্য হাত চুলের মুঠি। আরিশ অতিরিক্ত রাগে কথা বলতে পারছে না। নাজলি আবছা আলোতে দেখছে লোকটাকে, কেমন ভয়ানক মানবে পরিণত হয়েছে। মুখ চোখ লাল হয়ে গিয়েছে। আরিশ গলা চেপে ধরে দেওয়ালের সাথে মেশায়, কিরমিরিয়ে বলে, তুই নিজেও জানিস না ঠিক কোন জায়গায় আঘাত করেছিস আমায়। কাঁচা ঘা আবার তাজা করে তুললি। আমার মাকে নিয়ে বাজে মন্তব্য করেছে যারা, তাদের শরীরকে আমি অ্যাসিডে পুড়িয়ে মেরেছি। মরণ যন্ত্রণা এতটা তীব্র দিয়েছি যে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য সুযোগ দেইনি। তোকে বাঁচতে দিব ভেবেছিস? 2 মিনিটের মধ্যে আমার চোখের সামনে থেকে যাবি, তবে এই বাংলোতে নয়, এই বাগানবাড়ির বাহিরে যাবি। যদি আর কোনোদিন আমার দৃষ্টিসীমানার মধ্যে পড়িস, তবে সেদিন তোর শেষ দিন হবে। আরিশ এক ঝটকায় নাজলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বড় বড় পা ফেলে উপরে চলে যায়। নাজলি গলা ধরে দেওয়াল ঘেঁষে বসে পড়ে। ফুঁপিয়ে ওঠে বিষাক্ত মন। এই কোন পুরুষের জন্য হৃদয়ে মায়া জন্ম করলে ওপরওয়ালা, এই ধ্বংস আমি কিভাবে সইব? নাজলি উঠে দাঁড়ায়। অনেকদিন পর দরজা খুলে দেখে তৃষ্ণার্ত মন আলোতে যাওয়ার জন্য ছটফট করে ওঠে। ছটফট দৃষ্টি তুলে উপরে তাকায় রুমের দিকে। খালি পায়ে বের হয়ে যায় রুম থেকে। থাপ্পড়ের কারণে ঠোঁট ফেটে গিয়েছে। গার্ডরা আটকাতে আসলে নাজলি রক্তাক্ত চোখ নিয়ে তাকিয়ে বলে, খবরদার, আটকাবে না কেউ। আমার মুক্তির দিন আজ, আর মুক্তি পেয়ে গেছি। গার্ডরা সরে দাঁড়ায়। নাজলি বেরিয়ে যায় ঘন গাছপালা দিয়ে সাজানো অশুভ বাগানবাড়ি থেকে। কোথায় যাচ্ছে জানা নেই, গন্তব্য কোথায় জানা নেই। আফ্রিকা সাম্রাজ্যের সব ওর অজানা। মস্তিষ্কে আসে নাভিদের নাম, ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। গভীর রজনী, নির্জন রাস্তা, নিঃশ্বাস চেপে ধরে আছে। আবছা আলোয় পথের কিনারা আধো ছায়ায় ভেসে ওঠে, আবার মিলিয়ে যায় অদৃশ্যতায়। বাতাস থমকে থাকলেও চারিদিক নিস্তব্ধ নয়। ভিন্ন ভিন্ন প্রকার অস্পষ্ট গুঞ্জন অন্ধকারের বুক চিরে উঠছে, কখনো ক্ষীণ, আবার কখনো হঠাৎ তীক্ষ্ণ। আলো অন্ধকারের দ্বন্দ্বে রাস্তা নিজে অচেনা হয়ে ওঠে। নীরবতার আড়ালে লুকোনো এক অজানা আশঙ্কা বাতাসে জমে থাকে। পা ফেললে রাতের গভীরতা আরও ঘনীভূত হয়ে গা ছমছমে শীতলতা ছড়িয়ে দেয়। রাস্তার একেধারে প্রান্ত ঘেঁষে এক রমণী নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আবছা আলোতে লাল কেশ চিকচিক করছে। নাজলি গুটিয়ে নেয় নিজেকে। হুট করে কানে আসে কোনো মেয়ের গোঙানির আওয়াজ। নাজলি রাতের অন্ধকারে ভয় পাচ্ছে প্রচুর, কলিজা পর্যন্ত কাঁপছে তার। আড়াল থেকে বের হয়ে সামান্য উঁকি দেয়। সামনে একটা গাড়ি রাখা কালো। গাড়িটা অসম্ভবভাবে নড়ছে। সামান্য এগিয়ে গিয়ে আড়ালে কান পাতে। একজন পুরুষের ফুসফুস নিঃশ্বাসের শব্দ, আর একজন নারীর গোঙানি। নাজলির পায়ের পাতা সহ পুরো শরীর শিরশির করে ওঠে। দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক জায়গায়। মস্তিষ্ক একটা শব্দ ঘুরছে, রেপ। নাজলির শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসে। স্নায়ুগুলো যেন একে একে নিস্তেজ হয়ে পড়ছে। কিভাবে সে মেয়েটাকে বাঁচাবে, এই প্রশ্নটাই তার চেতনার ভেতর বজ্রের মতো আঘাত হানছে।
বুকের গভীর থেকে নিঃশব্দ প্রার্থনা উঠে আসে, হে আল্লাহ, শক্তি দাও, সাহস দাও। জীবন যদি চলেই যায় তবুও মেয়েটাকে বাঁচাতে হবে, এই একটিমাত্র সংকল্পই তাকে আঁকড়ে ধরে রাখে। তবু আতঙ্কের ভারে নাজলি জায়গা থেকে একচুলও নড়তে পারে না। গোটা শরীর যেন শীতল পাথরের রূপ নিয়েছে। ইচ্ছা আছে কিন্তু শক্তি নেই। ঠিক তখনই গাড়ির সমস্ত নড়াচড়া থেমে যায়। এক অস্বাভাবিক নীরবতা চারপাশ গ্রাস করে, আর সেই স্তব্ধতার বুক চিরে ভেসে আসে এক বিশ্রী অট্টহাসি। কি ভয়ঙ্কর সেই হাসি! শব্দের ভেতরেই যেন লুকিয়ে থাকে অশুভের ছায়া। শেষমেশ শুধু একটি শব্দই কানে এসে ধাক্কা দেয়, ওয়ান ইজ ফিনিশড হানি। নাজলি দুই হাতে কান চেপে ধরে। ফিনিশড শব্দটা তার মাথার ভেতর বারবার প্রতিধ্বনিত হতে থাকে। কি ফিনিশড? মেয়েটাকে কি মেরে ফেলেছে? প্রশ্নের ভারে বুকের ভেতরটা হু হু করে ওঠে। মুহূর্তেই নাজলি কান্নায় ভেঙে পড়ে, দুই হাত ছন্নছাড়া হয়ে চুলের মুঠি আঁকড়ে ধরে। এই যন্ত্রণার বাস্তবতাকে ছিঁড়ে ফেলতে চাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, বাঁচাতে পারল না সে। ঠিক তখনই দরজা খোলার কর্কশ শব্দ কানে আসে। ভয়ঙ্কর সংখ্যায় সে লুকানোর জন্য দৌড়ে ছুটে যায়, কিন্তু তার আগে পেছন থেকে নরপশুটার গগন কাঁপানো এক ডাক ভেসে আসে। সেই ডাকে এমন হিংস্রতা যে শব্দই তাকে থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কে ওখানে?